বাংলাদেশের ভবিষ্যৎ এখন অন্ধকার। আপনি যেদিকেই তাকাবেন না কেন আলো আর পাবেন না, অন্ধকারে ছেয়ে গেছে। কারণ প্রতিটি জায়গায় দুর্নীতি। এই যে মেয়াদ উত্তীর্ণ বিমান যদি প্রশিক্ষণ না দিত, ভালো বিমান দিয়ে দিত বা ফাঁকা জায়গা দিত, হয়তো এই ঘটনা ঘটতো না, বা এই ঘটনার পিছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। আপনি কি মনে করেন না এই যে বিমান দুর্ঘটনা হওয়া, তারপরে এই যে ময়না লাশ মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া যাওয়া, মসজিদের লাশ পাওয়া যাওয়া মানে বোঝেন? একটা মানুষকে মেরে মসজিদের দ্বিতীয় তলায় লটকে রাখছে, যেটা আল্লাহর একটা পবিত্র ঘর। এগুলো কি স্বাভাবিক ব্যাপার আপনার মনে হলো? এই বাংলাদেশ এখন এতটা কঠিন থেকে কঠিন ভয়াবহ হয়ে গেছে। এই যে মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে ফজর নামাজ পড়ে যাচ্ছে, গুলি করে মেরে ফেললো। মানুষ চেয়ারে বসে থেকে আড্ডা দিচ্ছে, গুলি করে মেরে ফেলে দিল। মানে সোনার বাংলা কখন যে খুনের বাংলা হয়ে গেছে, এটা না বুঝতেই পারিনি আমরা। বিশ্বাস করুন, কখন যেন মনে হচ্ছে যে এখানে কোনো মানুষ নিরাপদ নয়। এখানে বাংলাদেশে যারাই বসবাস করে তারা অমানুষ। হয়তো দায়িত্ব কোনো মতো দায় সারা দায়িত্ব পালন করে, এতে কার কী ক্ষতি হলো এটা কেউ দেখে না। বিশেষ করে ধরতে গেলে রাজনীতিবিদ যারা রয়েছে, সাধারণ মানুষকে তো মানুষই মনে করে না। মানে কি বলবো, এদের জাতাকলে পিষ্ট হয়ে হয়ে আমরা তিলে তিলে শেষ হয়ে গেলাম। আমি বলি না বাংলাদেশে জন্মগ্রহণ করা পাপ। সত্যি রে ভাই, বাংলাদেশকে, ওই যে আমি যে দেশকে ভালোবাসি, নতুবা কি আর বলবো, এদেরকে নিয়ে আমার বলার ভাষা নেই। যে দেশে মানুষ বন্ধুর জন্য প্রাণ দেয়, আর এই দেশে বন্ধুকে ডেকে এনে বন্ধুকে খুন করে, তাহলে চিন্তা করে দেখেন যে আমাদের বাংলাদেশের মানুষ কখন যে অমানুষে পরিণত হলো আমরা নিজেরাও ভাবতেও পারি না। বড়রা ছোটোকে স্নেহ করে না, ছোটরা বড়দের সম্মান করে না, বেয়াদব অভদ্রতার মতো আচরণ করে। এবং বিশেষ করে এই যে বাংলাদেশের যে এই কঠিন একটা মুহূর্ত চলছে, এই মুহূর্তের জন্য কে দায়ী, কারা দায়ী বলেন তো? যারা দায়িত্ব অবহেলা করছে। এই মেয়াদ উত্তীর্ণ বিমান এটা কেন চালাতে হবে? আমার মনে হয় যুদ্ধ বিমানগুলো নতুন করে কেনা দরকার। আর যেই বিমানগুলো প্রশিক্ষণ দেয়, এই বিমান যাতে দেখতে হবে যে এই বিমান মেয়াদ আছে না মেয়াদ নেই। মেয়াদ উত্তীর্ণ হলে সেই বিমান পরিচালনা না করা, বুঝতে পারছেন? তার যে কোনো মতো তো ঘটনা ঘটেই যেতে পারে। আবার এই যে দেখি কিছু পুরানো ট্রেন আছে, এত দেরি করে, কখনো বগি ছেড়ে যাচ্ছে তো কখনো ট্রেন থেমে যাচ্ছে, কখনো বলে যে কী যেন সমস্যা হয়েছে। আমি একটা ট্রেনে আসছিলাম, সেখানে ট্রেনের যে কী সমস্যা হচ্ছে নিজেও জানি না, ট্রেন থেমে গেছে। তারপরে বলে ঠিক চলছে, শেষমেশ 1 ঘন্টা আমাকে দেরি করতে হলো। তাহলে চিন্তা করে দেখেন যে আবার রাস্তায় দেখবেন কিছু কিছু গাড়ি বের করে। আমি প্রত্যেককে, যারা গাড়ি চালক আছে প্রত্যেককে বলছি, যেই গাড়িগুলো আসলে, এই যে আমি সেদিন একটা গাড়িতে চলেছিলাম অটোতে, সেই অটোর এত অবস্থা খারাপ, মনে হচ্ছে এখনই অ্যাক্সিডেন্ট হবে। পুরানা গাড়ি যারা রাস্তায় বের করেন তাদেরকে বলছি, ভাই মানুষের প্রাণের চেয়ে তোমার গাড়ি কি খুব দামি হলো? অন্য কোনো ব্যবসা করে খাও, গাড়ি তো রাস্তায় অহরহ, অন্য কি আর কাজ করা যায় না? তোমরা দিনমজুর দাও, দিনমজুরে তো অনেক টাকা, তা তোমরা দাও না কেন? এই রাস্তায় তো অ্যাক্সিডেন্টের মূল কারণ হলো তোমরা। এতগুলা গাড়ি, মানুষের চেয়ে গাড়ি বেশি, ও বলে আমার দায় ওটা, আমার দায় ওটা, পারলে বাড়ি থেকে টেনে নিয়ে আসবে। তো কিছু কিছু পুরানো গাড়ি, কিছু কিছু পুরানো সিএনজি, কিছু কিছু অটো, কিছু কিছু পুরানো বাস, এগুলো যদি এখনই এই যে দুর্ঘটনা থেকেও যদি শিক্ষা না নেয়, এর চেয়ে বড় বিপদ হতে পারে না। আপনি চিন্তা করে দেখেন, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে বিমানটা, আমার মনে হয় পুরানো হওয়ার কারণে। এটা একটা কারণ হতে পারে, আরও অনেক কারণ আছে, কিন্তু একটা কারণ না, তার মধ্যে এটাও তো একটা হতে পারে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এরকম হয়ে গেছে। তো আমাদের রাস্তায় এমন কিছু অটোরিকশা, ভ্যান, রিক্সা, সাইকেল, গাড়ি আর কি, বাস, তারপরে যে সিএনজি, এগুলো অনেক যখন পুরানো হয়ে যায় সেগুলো একেবারে বন্ধ করে দেওয়া উচিত, বিক্রি করে দেওয়া উচিত, অথবা বন্ধ করা উচিত। পুরানা কোনো গাড়ি মেয়াদ উত্তীর্ণ যেগুলো, এই যে কতগুলো হেলে হলে চলে, কতগুলো দেখা যায় গাড়ি চলতেইছে না। কে ভাই, একটা সিএনজিতে আমার এরকম ঝগড়া হয়, ঝগড়া না, উনি বুঝতে পারছেন ওনার আমি কি ভুলটা ধরছি। তো দেখা গেছে একটা সিএনজিতে যাচ্ছে, এত আস্তে যাচ্ছে যা বলার মতো না, একবারে মনে হচ্ছে যে এখনই বোঝায় এই সিএনজির প্রাণ চলে যাবে। তখন আমি বললাম, ভাই আমার তো একটু তাড়া আছে, তো এটা তো ভ্যানের চেয়েও ধীরে যাচ্ছে। তো তখন ও বলে কি যে আপনি তাহলে আমার সিএনজিতে উঠছেন কেন? তা আমি বলছি সিএনজি উঠছি কেন, কি আমি নিশ্চয়ই দ্রুত যাবো বলে সিএনজিতে উঠছি, কিন্তু একেবারে বেপরোয়া চালাই না, যেটা মিডিয়াম, যেটা চালালে মনে হবে যে না আমি সিএনজিতে চড়ছি এবং আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। আমি তো অটো টটো এগুলো তো যেতে পারতাম, এটা তো ওই দেখেন অটো যাচ্ছে আপনার সামনে দিয়ে, তাহলে আপনি কেমন সিএনজি অটো চালালেন? আর আপনি এত পুরানো গাড়ি কেন? গাড়িটা তো একেবারে চলতেইছে না। কি বলবো, ওর কথা হলো আপনি আমার পুরানো গাড়িতে উঠলেন কেন, এই টাইপের। তারপরে বললাম, দেখেন এই গাড়িতে, আপনি পুরানো গাড়িতে উঠলাম ভালো কথা, আমি তার জানি না আপনার গাড়ির ডায়রিয়া হয়েছে, এই তো ডায়রিয়া, এই যে দেখেন অটোর সামনে আপনি দ্রুত গেল না, ও আর কথা বলতেছে না। তখন বললাম, দেখেন বাংলাদেশে অনেক গাড়ি আছে, তার মধ্যে দেখবেন যেগুলো গাড়ি সেরা, এগুলো অ্যাক্সিডেন্ট কম হয়, আর যেগুলো যেগুলো পুরানা,
এই এক সময় চাকা পাঞ্চার এই সেই কত কি ঝামেলা হয়ে যায় পুরানো গাড়ি। তাই পুরানো গাড়িকে এই রাস্তায় বার করা ঠিক। হঠাৎ করে দেখলাম যে ওর গাড়ি চলতে এমন অবস্থা মনে হচ্ছে এখনই রাস্তায় টলে পড়বে গাড়ি, এইরকম মানে বন্ধ হয়ে গেছে। তারপরে কি করে যেন আবার চালু করলো। তো তখন ও বুঝতে পারলো বিষয়টা, বুঝতে পারলেও কি ওই গাড়ি তো চালাবে আবার, কারণ আমি বুঝি দেখে আমি প্রশ্নটা করছি, অনেকে তো বোঝেই না। তো তারপর আরও যাত্রী যারা আছে তারা বললো যে আসলেই তো সময় মানে আপনি একবারে খুব স্লোলি যাচ্ছেন, এত স্লোলি যাওয়ার কারণ কি। তখন উনি মানে একবার ওই ড্রাইভার মাথায় রাগ উঠে গেছে, আরও যাত্রীরা এইভাবে বলছে, ওরা একটু রাগে বলছে, আমি মিষ্টি সুরে বলছি, পার্থক্য এতটুকু। ওই যেই পিছনে আরও যারা ছিল, পিছনে যারা, আমি সামনে বসছিলাম, তো ওরা তো আরও রাগ হয়ে গেছে, এই আপনি এই গাড়িটা দ্রুত যেতে পারবেন না, আবার এরকম বড় বড় লেকচার দিচ্ছেন, বাতেলা ছাড়ছেন, এরকম বলছে প্রায়। ও ওদেরকে বলে কি তোমরা গাড়ি থেকে নেমে যাও। তাই আমি বলছি কি এই দাঁড়ান, আপনি আরেকটা ভুল বললেন, ওরা গাড়ি থেকে নামবে কেন? আপনি গাড়ি নিয়ে পুরানো গাড়ি নিয়ে আসছেন, আপনি গাড়ি চলতেছে না, এই গাড়ি তো রাস্তায় আনা ঠিক হয়নি, ওনারা কী জন্য নেমে যাবে? এটা হলো গাড়িতে আপনি গাড়ি চালান, এটা আপনার রিজিককে যেহেতু এই ভাড়ার মাধ্যমে আপনার পরিবার চলে, আপনার পেট চলে, তাহলে তাদেরকে নামিয়ে কেন দিবেন? আপনি এতটুকু বলতে পারেন তাদের, ভাই ভুল হয়ে গেছে, আমি আপনাদের পোষানোর চেষ্টা করছি। তা না করে আপনি ওদেরকে বলছেন গাড়ি থেকে নেমে যান। রিজিক গাড়িতে তোলার পর, কোনো মানুষকে গাড়িতে তোলার পর নেমে যান, অথচ অনেক সময় দেখা গেছে আমরা গাড়িতে ওঠার পর দেখি গাড়ি ছাড়েন না, নেমে যায়, তখন আপনার একের মন খারাপ হয়ে যায়। বলেন আপনি গাড়িতে উঠে যদি আমি নেমে যাই মন খারাপ হবে না? কয় হ্যাঁ। তাহলে ওরা যখন আপনার গাড়িতে উঠছে, এই যে অনেক রাস্তা চলে আসছে, তাহলে এই মুহূর্তে আপনি বলতেছেন গাড়ি থেকে নেমে যাও, তো তাহলে বলেন তো যে ওরা এখন নামা কই যাবে? আপনি এমন জায়গায় দিচ্ছেন, এতে তো বাজারও না, মানে বলতেছেন, তাহলে কি আপনি এটা ভুল বললেন না? বলেন। তখন ওই ড্রাইভার বুঝতে পারার পর বলছে যে না আসলেই ঠিক আছে, আমার হয়তো এরকম বলা ঠিক হয়নি। তাই আমি করছি এটাও বলা ঠিক হয়নি, এবং এই সিএনজি চালানো আপনার ঠিক হয়নি। তখন বলতেছে এই সিএনজির আমার বয়স, আমি সেই 6 বছর 7 বছর ধরে এই সিএনজি চালাই, পুরানা সিএনজি কিনা আবার 6-7 বছর ধরে চালাচ্ছে। তখন বললাম যে দেখেন এটা এই জন্যই সমস্যা, আপনি যদি নতুন কিনা চালাইতেন তাহলে এত হতো না। পুরানা সিএনজি কিনছেন, আপনি জানেন যে যতদিন পর্যন্ত এই সিএনজির ইঞ্জিন চেঞ্জিন ভালো আছে চলবে, চালান। যখনই দেখবেন যে এর কোনো সমস্যা দেখা দিচ্ছে, সাথে সাথে সেটা চেঞ্জ করুন, না হয় বদলে ফেলুন, বিক্রি করে দিয়ে আরেকটা কিনুন। কারণ এতগুলো মানুষ যাত্রী নিয়ে যাচ্ছেন, এই যে আপনার গাড়িটা মাঝখানে থেমে গেল, যদি অন্য কোনো বাস আসুক, ট্রাক আসুক, বা অন্য কোনো গাড়ি যদি আপনার ধাক্কা দিত, তাহলে কী হতো? আপনার গাড়িটা গুঁড়া হতো, অথবা আপনারও ক্ষতি হয়ে যেতে পারতো কি না বলেন? এই যে মাঝখানে রাস্তার হঠাৎ করে একটা রাস্তায় উঠে এমন জায়গায় গাড়ি আটকে গেছে, যে কোনো মুহূর্তে গাড়ি আসলেই গাড়িটা মেরে দিবে আর কি। পেছন সাইড থেকে মারতে পারে, সামনের সাইড থেকে, মাঝখানে গিয়ে আটকে গেছে। তাহলে বলেন তো এটা কি ভয়াবহ না? ওর সিএনজি রাস্তার মাঝখানে গিয়ে আটকে গেছে, এখন পিছন দিক থেকেও কেউ মারা দিতে পারে, সামনের দিক থেকেও বড় বড় গাড়ি আসতেছে, মেরে দিতে পারে কি না বলেন? মানে যেহেতু একটা রাস্তা পার হবে আর কি, এরকম বড় রাস্তা আছে হাইওয়ে, তো এটা পার হয়ে ওই পার যাবে। তো দেখা গেছে এর মধ্যেই ওই মেন রাস্তা যেটা, এর মাঝখানে গিয়ে ওই সিএনজিটা আটকে গেছে। তাহলে বলেন তো আপনার প্রাণে আর জান থাকবে? তাই বললাম যে আটকে কেন গেল, এই সিএনজি পুরানো দেখে আটকে গেছে, মানে ইঞ্জিন থেমে গেছে। যদি নতুন হতো তাহলে তো এসব সমস্যা হতো না। যাই হোক, পরে ওই সিএনজি ওয়ালা সরি বলছে ভাই আমারই ভুল হয়েছে। আমি বলছি ভুল না, আপনি এই গাড়ি চেঞ্জ করেন। তো দেখবেন রাস্তাঘাটে এমন কিছু গাড়ি আছে পুরানো গাড়ি, যেগুলো তারা চেঞ্জ করবে না, ওই আবার টাকারও লোভ করবে যে দুটা ভাড়া মেরে আসি। তাদেরকে বলছি ভাই প্রাণের এই ভাড়া চেয়ে কি আপনি প্রাণের চেয়ে কি আপনার ভাড়াই বেশি? বলেন। ফিটনেসবিহীন বা যেগুলো এই যে গাড়িগুলো কি আছে মেয়াদ উত্তীর্ণ গাড়ি, এগুলো রাস্তা চলানি যাবে না। এই যে প্লেন দুর্ঘটনা হলো, তারপরে এই যে ময়নার লাশ মসজিদে পাওয়া গেল, এবং এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো, মানুষ ফজর নামাজ পড়ে মসজিদ থেকে আসতেছে, গুলি করে মারলো, এই যে একের পর এক মানুষকে খুন করতেছে, আর এত পরিমাণ ছিনতাই গ্যাংস্টার বেড়ে গেছে যা বলার মতো না। তাহলে চিন্তা করে দেখুন তো আমার বাংলাদেশ কতটা কঠিন পরিণত হয়ে গেছে। মানে মানুষজন এতটা মানে ব্ল্যাক, আমি চিনতেই পারছি না যে এটা আমার দেশ, মনে হচ্ছে খুনের একটা রাজ্য। সারা বিশ্বের মধ্যে এখন যদি ভয়ঙ্কর কিছু থাকে, বাংলাদেশ। আতঙ্ক ভয়, বাংলাদেশের নাম হলো একটা আতঙ্ক, বাংলাদেশের নাম হলো একটা অন্ধকার জগৎ, বাংলাদেশের নাম একটা ভয়। বাংলাদেশ মানেই এখন বিপদ, বাংলাদেশ মানেই এমন কিছু আপনার সাথে ঘটবে যা আপনি চান না, অপ্রত্যাশিত কিছু।